আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট পর্যায়ে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ। আর আমাদের আলোচনার ফোকাস হবে আজকে, আপনারা জানেন যেমনটা উন্নয়ন মেলা শুরু হয়েছে, 64টা ডিস্ট্রিক্টে উন্নয়ন মেলা শুরু হয়েছে সরকারের, এবং আমরা পুঁজিবাজার থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আন্ডারে আমরা পুঁজিবাজারে উন্নয়ন মেলা করছি 28টা ডিস্ট্রিক্টে। দর্শক মণ্ডলী, প্রসঙ্গত এই ব্যাপারেই আলোচনা হবে, আর পুঁজিবাজার তো চলেই আসবে আলোচনার মধ্যে। আমি এই আলোচনা শুরু করার আগে একটু পরিচয় করে দিই। আমাদের বাম দিকে জনাব সাইফুর রহমান, ইডি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, উনি আমাদের 28টা ডিস্ট্রিক্টে উন্নয়ন মেলা উনি পরিচালনা করছেন। উনার পাশে জনাব মাজিদ, উনি ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর, এবং সর্বাত্মক সহযোগিতা উনি উন্নয়ন মেলাতে দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের তরফ থেকে। আর আমাদের ডানে আছেন পরিচিত ডিপ্টি ম্যানেজিং ডিরেক্টর সিডিবিএল, উনি আমাদের এই সকল বিষয় দেখাশোনা, ফাইন্যান্সিয়াল বিষয়ে দেখাশোনা করছেন। আমি আলোচনায় চলে যেতে চাচ্ছি। দর্শক মণ্ডলী, সাইফুল ভাই, আপনি এই সার্বিক আমাদের 28টা ডিস্ট্রিক্টে, আমাদের সময় খুব কম ছিল, এর মধ্যে আপনি যেভাবে গুছিয়ে নিয়ে এসছেন সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, আপনি একটু উন্নয়ন মেলার সম্বন্ধে আমাদেরকে একটু জানান, দর্শক মণ্ডলীদেরকে একটু জানান। ধন্যবাদ লালি ভাই। আমি ধন্যবাদ দিচ্ছি এনটিভিকে এই ধরনের একটা প্রোগ্রাম আয়োজনের জন্য, এবং আমি আমাদের দর্শক শ্রোতাদেরকেও ধন্যবাদ দিয়ে শুরু করছি। আপনারা সবাই জানেন যে সরকার বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 9 থেকে 11 জানুয়ারি 2017 সালে সারা দেশব্যাপী 64টা জেলা এবং উপজেলায় উন্নয়ন মেলার আয়োজন করেছে, এবং এটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নির্দেশিত হয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের কাছে এই নির্দেশনাটা আসে। এবং আমরা প্রথমে একটু চিন্তায় পড়ে যাই যে আসলে 64টা জেলা বা উপজেলা তো আমাদের উপস্থিতি এইভাবে নেই পুঁজিবাজারের সরাসরি। তারপরে আমরা এটা নিয়ে বসি সব স্টেক হোল্ডারদেরকে নিয়ে। আমাদের আপনি জানেন যে আমাদের 2 স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অ্যাসোসিয়েশন, আপনাদের ডিবিএ অ্যাসোসিয়েশন, এবং অন্যান্য স্টক হোল্ডারদের সহ আমরা আলোচনা করে যেটা বুঝতে পারি যে আসলে আমাদের 28টা জেলায় কোনো না কোনোভাবে পুঁজিবাজারের আমাদের একটা উপস্থিতি আছে, আমাদের কোনো না কোনো স্টক ব্রোকার বা মার্চেন্ট ব্যাংকারের শাখা রয়েছে সেখানে। এবং আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিলাম যে 64টা জেলায় এত অল্প সময়ে আমরা হয়তো পার্টিসিপেশন করতে পারবো না, তবে 28টা জেলায় আমরা এটা করতে পারি। অ্যাকর্ডিংলি আমরা কাজে হাত দিই, এবং আমরা খুব অল্প সময়ের ভিতরে এই 28টা জেলাতে আমাদের সংশ্লিষ্ট যে ব্রাঞ্চগুলি আছে তাদেরকে আমরা বলি যে তোমরা জেলা পর্যায়ে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে একটা স্টল বরাদ্দের ব্যবস্থা করো। আগে ফার্স্ট হলো আমাদের টার্গেট ছিল যে একটা করে স্টল নেওয়া, এবং স্টল নেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ যেটা ছিল যে আমরা সম্মিলিতভাবে পুঁজিবাজার অ্যাজ এ হোল আমরা জিনিসটা তুলে ধরব। দেশের সরকারের উন্নয়নের সহযোগী হিসাবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং পুঁজিবাজার যেভাবে অর্থনৈতিক উন্নয়নে অবদান রেখে আসছে, সেই জিনিসটা আমরা একটা অপরচুনিটি হিসাবে নিতে চাইলাম, এবং গোটা দেশে এই জিনিসটাকে আমরা হাইলাইট করার জন্য আমরা চিন্তা করেছিলাম। এবং অ্যাকর্ডিংলি আমরা খুব অল্প সময়ের ভিতরে সেন্ট্রালি আমরা প্রায় 28টা জেলাতে আমাদের 56 জন প্রতিনিধি পাঠিয়েছি। এছাড়া আমরা 7টা ভিজিলেন্স টিম করেছি। এই ভিজিলেন্স টিম বিভিন্ন ডিস্ট্রিক্টে যাবে, আমরাও একটা ভিজিলেন্স টিমের সদস্য হিসেবে আমরা আছি। আমি একটা ভিজিলেন্স টিম লিড করছি। আমরা ঢাকা শহরের আশেপাশে যেই জেলাগুলি আছে আমরা সেখানে যাব, এবং কুমিল্লাতে যাব। এছাড়াও যেটা হয়েছে যে গতকালকে আমি আমাদের একটা ব্রোকার প্রতিষ্ঠান থেকে জানতে পারলাম যে তারা ইন্টারেস্টেড, মানিকগঞ্জে তারা একটা উন্নয়ন মেলায় অংশগ্রহণ করতে চান। ওখানকার যে এমপি মহোদয় আছেন ওনার একটি আমাদের ব্রোকার হাউস আছে, উনি ওখানে একটি স্টল বরাদ্দ নিয়েছেন। তো আমি সাথে সাথে এটা লুফে নিলাম এবং বললাম ঠিক আছে, আমরা এখান থেকে তোমাদেরকে সাপোর্ট দিব। অ্যাকর্ডিংলি আমরা ওই এখন 28টা না 29টা জেলায় আসলে আমরা পুঁজিবাজারের ব্যানারে অংশগ্রহণ করছি। ভেরি গুড। এছাড়াও আমি জাস্ট আরেকটা জিনিস একটু অ্যাড করি যে আজকে সকালেই আমরা কিন্তু উন্নয়ন মেলার জন্য ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে অফিসার্স ক্লাব থেকে এই আমাদের যে ভেন্যু আপনি জানেন শিল্পকলা একাডেমি পর্যন্ত আমরা একটা র্যালিতে অংশগ্রহণ করেছি। এই র্যালিতে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশাল একটা র্যালি হয়েছে। সরকারের সব বিভিন্ন সংস্থা
সেখানে ছিল। আমরা আমাদের পুঁজিবাজারকে তুলে ধরার জন্য আমাদেরও বেশ 30-40 জনের একটা অংশ পার্টিসিপেশন ছিল আমাদের স্টেক হোল্ডারদের নিয়ে। আমিও সেখানে ছিলাম এবং এই র্যালিতে আমরা অংশগ্রহণ করেছি। ধন্যবাদ। সুন্দর একটা ব্রিফিং দিলেন সাইফুর ভাই। মাজেদ ভাই, আপনার কাছে একটু আসতে চাচ্ছি। জি, যেমনটা সাইফুর ভাই বিস্তারিতই বললেন প্রায়, যে স্টল যেটা আমাদের পুঁজিবাজারের ব্যানারে যে স্টলটা হবে, সেই স্টলটাতে কাদেরকে আপনারা ফোকাস করছেন? মানে সেই স্টলে যে দর্শনার্থী আসবেন, কিংবা মোস্টলি আমরা বলছি যে বিনিয়োগকারীরা ওখানে আসবেন, ওনাদেরকে কি জিনিসটা আপনারা জানান দিতে চাচ্ছেন? প্রথমত আমরা পুঁজিবাজারের কথা যদি চিন্তা করেন, আমরা শহর কেন্দ্রিক, ঢাকা এবং চট্টগ্রামে সীমাবদ্ধ, বড় শহরগুলো মোস্টলি ওই ধরনের ছিল। তো আমরা এটা একটা সুযোগ দেখেছি যে মানে উন্নয়ন মেলার সঙ্গে সঙ্গে আমরা এখানে যদি আমাদের যে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্টক এক্সচেঞ্জগুলো আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নেতৃত্বে স্টক এক্সচেঞ্জগুলো, সিডিবিএল এবং আপনার বিভিন্ন ব্রোকার প্রতিষ্ঠান এবং অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ইনভেস্টমেন্ট ব্যাংক, মার্চেন্ট ব্যাংকস, এরা সবাই মিলে আমরা ঠিক করেছি যে সম্মিলিতভাবে আমরা কি অফার করি। অফারগুলো হলো যেমন আপনার শেয়ার বেচা কেনা তো একটা সাধারণ সবসময়ের বিষয়, এটা সবাই জানে মোরালে। হ্যাঁ, তাছাড়াও আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি কি করে বা সিডিবিএল কি করে, বা সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ যেটা করেছে যে মোবাইলের মাধ্যমে আপনি শেয়ার বেচা কেনা করতে পারেন। আপনি এটা বিশাল একটা জিনিস। হ্যাঁ, এই জিনিসগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া, এবং এই পৌঁছে দেওয়ার মাধ্যমে আরেকটা জিনিস আমরা যেটা আমাদের উদ্দেশ্যের মধ্যে নিয়ে এসেছি, সেটা হলো যে শেয়ার বাজার বা পুঁজিবাজারকে আরও প্রসারিত করে ওই পর্যায়ে, অর্থাৎ আরও 29টা জেলা যে মানুষ যারা শেয়ার বাজার ব্যাপারে বা পুঁজিবাজারের ব্যাপারে উৎসাহী, তাদের কাছে আমাদের মেসেজটা পৌঁছে দেওয়া যে মানে আমরা দেশের উন্নয়নের জন্য আমরা পুঁজি উত্তোলন থেকে শুরু করে পুঁজিবাজার যে একটা ভালো বিনিয়োগের মাধ্যম, সেই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করছি। রাইট, খুব সুন্দর কথা বললেন। এখন দাদা, একটু আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি তো পুঁজিবাজারের সাথে ছিলেন, এসইসির সাথে অ্যাজ এ রেগুলেটর ছিলেন, এখন সিডিবিএল এ আপনি আছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জও ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ, সেটাই পুঁজিবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জে ছিলেন আপনি। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই যে উন্নয়ন মেলাটা হচ্ছে, বেসিক্যালি দুটো জিনিস। একটা হলো যে বিগত বছরগুলোতে অর্থনৈতিক ইসে যে সকল উন্নয়ন হয়েছে সেটা, আর দ্বিতীয়ত হলো যে পুঁজিবাজার সংক্রান্ত যে উন্নয়নগুলো হয়েছে, যে আইন, যে কানুনগুলো এসছে, অ্যামেন্ডমেন্টসগুলো এসছে, এই সকল বিষয় আপনারা কি মেলার থেকে, সেই স্টল থেকে কি দর্শকদেরকে জানাবেন যে এই কাজগুলো এত বছরে এই কাজগুলো হয়েছে, এখন আমরা এই পর্যায়ে আছি? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নের স্পেসিফিক আনসারের আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাই। আজকে আসলে আমাদের এই যে উন্নয়ন মেলাটা হচ্ছে, উন্নয়ন মেলাটা আসলে কেন হচ্ছে এবং উন্নয়ন মেলাটা একটু ব্যাকগ্রাউন্ডে বলা দরকার। বেসিক্যালি আপনি জানেন যে আবহমান কাল ধরে বাংলা সংস্কৃতিতে মেলা একটা বিরাট একটা উপাদান, এবং আমাদের গ্রামে গঞ্জে যখন উৎসব হয়, পার্বণ হয়, আমাদের একটা মেলা, একটা কালচার, এটা আমাদের মেলা একটা থাকেই, এবং মেলা আমাদের উৎসব এবং ইয়ের মধ্যে একটা আনন্দ বৃদ্ধি করে। কিন্তু এই যে উন্নয়ন মেলাটা, এটা একটা নতুন সংযোজন, আমাদের কালচারের মধ্যে একটা নতুন সংযোজন, এবং এটা একটা অভিনব উদ্যোগ। এবং এই ধরনের একটা উদ্যোগ, এই উন্নয়ন মেলার একটা প্রধান উদ্দেশ্য আমার মনে হয় যে আমাদের জনগণকে আমাদের যে দেশের উন্নয়ন হচ্ছে এটার সাথে সম্পৃক্ত করা, এটাও একটা উদ্দেশ্য আছে। আপনারা জানেন যে আমাদের সরকারের একটা লক্ষ্য হলো যে 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা মধ্য আয়ের দেশের পরিণত করা এবং দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, ক্ষুধামুক্ত বাংলাদেশে পরিণত করা। এবং এটা করতে গিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক ধরনের প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পগুলোর মধ্যে আছে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, বিনিয়োগ বিকাশ।
এই যে প্রকল্পগুলা চলমান প্রকল্প, এই চলমান প্রকল্পগুলোর ফলে আপনি একটা জিনিস দেখেন, আমাদের যে প্রবৃদ্ধি হচ্ছে, ইকোনমিতে যে প্রবৃদ্ধিটা হচ্ছে, ধারাবাহিক প্রবৃদ্ধির মধ্যে দিয়ে আমরা অনেক দিন ধরে চলছি। এবং এই ধারাবাহিক প্রবৃদ্ধির ফলে আমাদের যে এই 2021 সালের মধ্যে যে আমাদের মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার যে একটা লক্ষ্য, এই লক্ষ্য আমার ধারণা 2021 সাল লাগবে না, আরও আগেই আমরা মধ্য আয়ের দেশে পরিণত হতে পারবো। এবং আমার মতে আমরা অলরেডি ক্ষুধা এবং দারিদ্র্য বিমোচনে অনেক 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 এগিয়ে গেছি। আচ্ছা, তো এখন এই যে উন্নয়ন মেলা যেটা হচ্ছে, এতে যে আমাদের পুঁজিবাজার এই দেশের উন্নয়নে কিভাবে সম্পৃক্ত হচ্ছে, আমাদের পুঁজিবাজার কিভাবে এই উন্নয়নে অবদান রাখছে, এই যে আমাদের যে একটা মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা আছে নারীর ক্ষমতায়ন, এই নারীর ক্ষমতায়নের সাথে নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটা একটা বড় এলিমেন্ট। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করলে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। এখন নারীর ক্ষমতায়নে আমরা পুঁজিবাজার কিভাবে আমরা করছি, আপনি যদি আমাদের স্ট্যাটিস্টিক্স দেখেন, তাহলে আমাদের পুঁজিবাজারে যে বিনিয়োগকারী আছে এর মধ্যে 1/4 বিনিয়োগকারী হলো নারী। এবং আমাদের আমাদের পুঁজিবাজারে এখন প্রায় 8 লক্ষ নারী বিনিয়োগকারী আছেন। এবং এইটা একটা বড় অ্যাচিভমেন্ট। এবং এই লক্ষ্যে আমরা যে পুঁজিবাজার সরাসরি আমাদের এই নারীর ক্ষমতায়নে কাজ করছি। এবং আমাদের দেশের নারীরা ঘরে থাকেন, ঘরে থেকেও পুঁজিবাজারে অংশগ্রহণ করতে পারেন। এই যে মোবাইল অ্যাপস নিয়ে এসছেন ডিএসসি, এটা একটা আমাদের মহিলাদের জন্য একটা বড় সুযোগ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করা। ফলে আমরা পুঁজিবাজারে এই জিনিসটা করছি। তারপরে এই যে বিনিয়োগ বিকাশে আমরা কিভাবে কাজ করছি, আমরা কাজ করছি। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে আমি একটা স্ট্যাটিস্টিক্স দেখে আসলাম একটু আগেই। আমরা গত 5 বছরে পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমরা 5,000 কোটি টাকার বেশি আমরা আইপিওর মাধ্যমে ক্যাপিটাল সংগ্রহ করেছি। এবং এই ক্যাপিটালটা সরাসরি আমাদের উন্নয়নে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এবং দেশের এই যে লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে আমাদের পুঁজিবাজারের মাধ্যমে এই যে ক্যাপিটাল উত্তোলন, এই ক্যাপিটাল উত্তোলনটা আমাদের পুঁজিবাজারের মাধ্যমেই সম্ভব। এবং লং টার্ম বিনিয়োগের ক্ষেত্রে এটা একটা বিশাল জিনিস আপনি যেটা বললেন। তার কারণটা হলো যে স্মল সেভিংসটাকে আমরা নিয়ে আসছি, 5,000 কোটি টাকা স্মল সেভিংসটাকে নিয়ে এসে মেইন স্ট্রিমে দিয়ে দিচ্ছি এবং ডেভেলপমেন্টে দিয়ে দেয়া, এটা একটা বড় অর্জন, পুঁজিবাজারের একটা বড় অর্জন। অবশ্যই আমার মনে হয় যে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, আমি ওনাদেরকেও এবং আপনি সহ আপনাদের সবাইকে 3 জনকে এজন্য সাধুবাদ জানাই যে এই যে একটা বিশাল কার্যযোগ্য যেটা আপনি বললেন যে ছোট ছোট সঞ্চয়কে আমরা নিয়ে আসছি, 5,000 কোটিতে রূপান্তর করে আপনি দেশের ডেভেলপমেন্টে নিয়ে আসছেন। এই যে একটা কথা যেটা উন্নয়নের একটা জিনিস বললেন দাদা, এইটা আপনি এই সম্বন্ধে যদি একটু বলেন যে আপনারা এসএসসি থেকে এই যে ডেভেলপমেন্ট কাজ, স্মল সেভিংসটাকে তুলে এনে আপনারা বিরাট একটা অঙ্কে পরিণত করে ডেভেলপমেন্টে দিয়ে দিচ্ছেন। এখানে যেটা হয়েছে যে আমরা ফ্যাসিলিটেটরের ভূমিকায় কাজ করছি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। আপনি জানেন যে আমরা খুব সম্প্রতি আমাদের পাবলিক ইস্যু রুল আমরা চেঞ্জ করেছি, সেখানে আমরা নতুনভাবে পাবলিক ইস্যু রুলটাকে আবার আমরা নিয়ে এসেছি। যেখানে মেলা থেকে একটা ফোন এসছে, যদি আমি আপনার অনুমতি পাই ফোনটা নিয়ে। প্লিজ। জি দর্শক, নিশ্চয়ই আপনি বিনিয়োগকারী, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম সুমন। আসলে আমি বিনিয়োগকারীর পক্ষ থেকে না, আমি একটা ব্রোকার হাউসের পক্ষ থেকে বলছি। আচ্ছা, আপনি মেলায় আছেন কি? হ্যাঁ, আমাদের আপনি কোথায়, কোন জায়গায় আছেন? জি, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে অসংখ্য ধন্যবাদ আমাদের কে অপরচুনিটিটা দেওয়ার জন্য। আমরা খুলনায় আমরা অংশগ্রহণ করেছি। আচ্ছা, আপনি খুলনায় আছেন? হ্যাঁ, খুলনায় অংশগ্রহণ করেছি। খুলনার অংশগ্রহণ খুব ব্যাপক। আজকে সকালবেলা একটা র্যালি হয়েছে, খুবই সুন্দর একটা র্যালি হয়েছে। তো এজন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। তবে পাশাপাশি আমার একটা কথা হচ্ছে যে উন্নয়ন মেলার পাশাপাশি আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকেও একবার উদ্যোগ কথা হয়েছে যে আমরা বিভিন্ন জায়গায় মেলা করব। এই জিনিসগুলো আরেকটু ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য আমার মনে হয় যে স্টক এক্সচেঞ্জ বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বিভিন্ন জায়গায় আমাদের অংশগ্রহণটাকে বৃদ্ধি করতে পারে এবং আমরা মানুষকে এইভাবে আরো উদ্বুদ্ধ করতে পারি এই শেয়ার মার্কেটে অংশগ্রহণ করার জন্য। এটা মনে হয় আরো ভালো হয়। আর পাশাপাশি তো আমাদের সবসময় আমাদের একটা সচেতনতামূলক থাকে এবং লিটারেসি প্রোগ্রাম গতকাল প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং সেটাও মানুষের জন্য একটা অনেক বড় উপকার আসবে।
হ্যাঁ, সেটা আমরা বিশ্বাস করি। তো সে পাশাপাশি আমি মনে করি যে এই ধরনের মেলা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে এটা খুব ইফেক্টিভলি এটা হবে। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদের খুলনায় মেলা কয়টার থেকে স্টার্ট হবে, কয়টা পর্যন্ত চলবে? এটা মেলার র্যালিটা হয়ে গেছে, বিকাল থেকে এটা স্টার্ট হবে, বিকালে উদ্বোধন হবে, তারপরে এটা আজকে বিকেলে উদ্বোধন হবে, তারপরে এবং এটা 11 তারিখ সন্ধ্যা পর্যন্ত চলবে। এটা মানে এটা রাত 10টা পর্যন্ত চলবে এবং আগামী 2 দিনও রাত 10টা পর্যন্ত, 9টা থেকে 10টা পর্যন্ত চলবে, সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। ভেরি গুড, খুব ভালো লাগলো আপনি ফোন করেছেন, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি খুলনার থেকে উন্নয়ন মেলার থেকে আপনি ফোন করে আমাদেরকে খুলনার অবস্থাটা জানালেন। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। খুব সুন্দর। আমি একটু জাস্ট এই দর্শকের কথার প্রসঙ্গে আমি একটু বলতে চাই যে দেখুন যে এই আমরা কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পক্ষ থেকে আমরা দেশব্যাপী অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি এবং বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সহযোগী হিসাবে ঢাকায় স্টক এক্সচেঞ্জ থাকে আমাদের সাথে, আমরা যৌথ উদ্যোগে এই প্রোগ্রামগুলি করে থাকি। কিন্তু এই সরকারের যে ওভারঅল উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন বলেন বা যে কোনো অর্থেই সরকারের যে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলি, তার একটা পার্ট কিন্তু পুঁজিবাজার, এবং আমরা পুঁজি সরবরাহ করি, আসল জিনিসটাই কিন্তু আমরা সেখানে সরবরাহ করছি। এবং এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে জনগণের কাছে পৌঁছানোর। গ্রাসরুট লেভেলে কিন্তু যাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়, যেমন কিনা আমরা বিভাগীয় পর্যায়ে প্রোগ্রামগুলি করে থাকি। উনি যেটা বলেছেন এসিসির উদ্যোগে, কিন্তু এটা কিন্তু এসিসির উদ্যোগে না, এটা হচ্ছে এইবারে সরকারের উদ্যোগে এবং সেটার এক্সপোজারটা আরও অনেক বড়। 64টা জেলায় যদি আমরা পার্টিসিপেট করতে পারতাম তাহলে আরও ভালো হতো। যেটা আমাদের আগামীতে আমরা যেটা আশা করছি যে নেক্সট ইয়ারে আমরা ইনশাল্লাহ 64টা জেলাতে আমরা পার্টিসিপেট করব এবং আমাদের সেখানে আমাদের ইররেসপেক্টিভ আওয়ার মানে ব্রাঞ্চেস থাকুক বা নাই থাকুক, আমরা এটা চেষ্টা করব যে 64টা জেলায় অংশগ্রহণ করব। এসিসির ব্যানারে করলে তো সেটা একটা পুঁজিবাজার সংশ্লিষ্ট শুধু বিষয়গুলি থাকলো, এটা সরকারের যে সার্বিক উন্নয়ন এবং সেই উন্নয়নের সাথে জনগণকে সম্পৃক্ত করা, সেই জিনিসটাই কিন্তু এখানে মূল ফোকাস এবং জায়গাটা কিন্তু অর্থনীতি, যেটা অর্থনীতি। এবং আমাদের সিডিবিএল এর ডিএমডি মহোদয় যেটা যথার্থ পয়েন্টগুলি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যে 10টি পয়েন্টের মধ্যে আপনি দেখবেন যে নারীর ক্ষমতায়ন উনি যেটা ব্যাখ্যা করেছেন, বিনিয়োগ বিকাশ তো আমাদের এলাকা বিশাল এলাকা, এবং আমাদের পুঁজিবাজার থেকে বিনিয়োগের সব থেকে যেটা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় থেকে আজকে আমরা 5,000 কোটি টাকার বিনিয়োগের দিকে চলে গেছি। এটা একটা গোল্ডেন অপরচুনিটি। আমরা এখানে আমি একটু এড করি, যেমন এই সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন খুবই সম্প্রতি ভেঞ্চার ক্যাপিটালের জন্য একটা আইন প্রণয়ন করেছেন। তারপরে এসএমই জন্য আলাদা একটা বোর্ড করার জন্য একটা স্মল বোর্ড করার জন্য একটা আইন প্রণয়ন করেছেন, স্মল ক্যাপ বোর্ডের জন্য আমরা এই যে জিনিসগুলোর ফলে এই যে পুঁজিবাজার আরো অধিকতর সমৃদ্ধশালী হচ্ছে এবং সাথে সাথে আমাদের ইকোনমিকে এই যে পুঁজির যে একটা আপনার এই পুঁজির যোগান দেওয়ার ক্ষেত্রে একটা বড় অবদান রাখছে। এবং এটা একটা আমাদের ডিএসসি এমডি সাহেব আমাকে করতে পারবেন যে ওনারা স্মল ক্যাপের ব্যাপারে যদি উনি একটু বলেন তাহলে অগ্রগতিটা জানা যায়। দুটো জিনিস আমি আসতে চাচ্ছি আপনার দিকে, সেটা হলো যে আপনি গতকালকের প্রেস ব্রিফিংয়ে একটা কথা বলেছিলেন যে আমাদের জিডিপি 20% হলো মাত্র ক্যাপিটালাইজেশন। এই একটা জিনিস আপনার একটা প্ল্যান আছে বোধহয় সেটা, এবং যেটা উনি একটা প্রশ্ন রাখলেন, এই দুইটা একসাথে যদি আপনি বলেন। আমি একটু সামগ্রিকভাবে বলতে চাই, বিনিয়োগের বিকাশে এখানে আপনার দুটো জিনিস দেখতে হবে। একটা হলো আপনার অর্থনৈতিক উন্নয়নের জন্য পুঁজির প্রয়োজন, উদ্যোক্তাদের পুঁজির প্রয়োজন, পুঁজিবাজার সেই যোগানটা দেবে। আরেকটা হলো পুঁজিবাজারে যারা অংশগ্রহণ করছেন অর্থাৎ বিনিয়োগকারীরা আছেন, ক্ষুদ্র বিনিয়োগকারী যাদেরকে আমরা রিটেল ইনভেস্টর বলি, আবার অন্যদিকে আপনার কর্পোরেট হাউসেসও আছেন, ইনস্টিটিউশনাল। এবং সবচেয়ে বড় মজার ব্যাপার হলো যে আমাদের দেশে কিন্তু এখন বিনিয়োগের শেয়ার বাজারে আমাদের ফরেন ইনভেস্টার্সও প্রচুর আছেন। আচ্ছা, এখন মানে দুই দিক থেকে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সিচুয়েশনটা যেটা ক্রিয়েট হয়েছে, সেখান থেকে আমরা এই পর্যন্ত কাজ করতাম প্রাথমিকভাবে বা মেইনলি একটা প্রোডাক্ট নিয়ে, মানে সেটা হলো ইকুইটিজ। আমরা
শুধুমাত্র আপনার আইপিও এবং আপনার সেকেন্ডারি মার্কেটের ট্রেডিংটা যেটা হতো সেটা। তার সঙ্গে এখন আমরা যেটা অ্যাড করতে যাচ্ছি, আমাদের সিডিবিএল ডিএমডি মহোদয় যেটা বললেন যে স্মল ক্যাপ বোর্ড, স্মল ক্যাপিটালের জন্য মানে এসএমই সেক্টর, এসএমইটা হলো বাংলাদেশের অর্থনৈতিক চালিকার প্রধান শক্তি। আমাদের দেশের কেন সারা পৃথিবীর শতকরা 80% হলো কিন্তু এসএমই, এবং এসএমইকে অর্থ যোগান দেওয়ার জন্য যে কতগুলো ক্রাইটেরিয়া দরকার, মানে যেটা আপনার ধরেন একটা বড় ক্যাপিটাল রেজিংয়ের সাথে এক হবে না, তাদের জন্য উপযোগী একটা নীতিমালা তৈরি করতে হবে। সেই নীতিমালাটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করে দিয়েছেন। এখন আমরা এটা নিয়ে প্রস্তুত যে আমরা অতি শিগগিরই আমরা স্মল ক্যাপিটাল একটা আলাদা বোর্ডের মাধ্যমে আমরা স্মল ক্যাপ বোর্ড যেটা আমরা বলে থাকি, জি, স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজের জন্য আমরা এটা করতে যাচ্ছি। আরেকটা হলো মজার ব্যাপার হলো স্টার্ট আপ ভেঞ্চার্সগুলো যেগুলো আছে, স্টার্ট আপ কিন্তু এখন সারা দুনিয়াতে একটা বাজওয়ার্ড হিসেবে এসছে। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন কোথায়? আমি টাঙ্গাইলে। এখানে অনেক উৎসাহ। টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইলের মেলার অবস্থা কি? টাঙ্গাইলে এখানে অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে মেলা শুরু হয়েছে। অত্যন্ত I can say it's a beautiful. People are participating enthusiastically, এবং মেলাতে লোকজন আসছে, তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে ক্যাপিটাল মার্কেট সম্পর্কে। এটা একটা বড় আমাদের এই মেলার উদ্দেশ্য, যেটা ছিল গভর্নমেন্টের উন্নয়ন এবং প্রান্তিক পর্যায়ে এই ক্যাপিটাল মার্কেটের কি ভূমিকা আমাদের অর্থনীতিতে, এই জিনিসগুলো আমরা ডিসকাস করছি লোকজনের সাথে, এবং লোকজন অনেক উৎসাহ উদ্দীপনার সাথে জিজ্ঞেস করতে যে আসলে এটা কিভাবে ইনভেস্ট করব, আমাদের সেভিংস কিভাবে ইনভেস্টমেন্ট হবে, প্রসেসগুলো কি। আমরা এখানে যারা আছে অত্যন্ত দক্ষতার সাথে তারা এই ব্যাখ্যাগুলো করছে। ভেরি গুড। রিপন, একটা জিনিস একটু জানার ইচ্ছা ছিল যে টাঙ্গাইলে কয়টার থেকে কয়টা পর্যন্ত মেলা চলবে, এই বিষয় কি আপনাদেরকে বলা হয়েছে? মানে এখানে যেটা মেলা শুরু হয়েছে অলরেডি 10টার সময় শুরু হয়েছে, এটা শেষ হবে 11 তারিখে 5টার সময় শেষ হবে। 10টায় শুরু হয়েছে, 5টায় শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী 3টার সময় উদ্বোধন করবেন এই প্রোগ্রামটাকে। এখানে এসপিডিসি আসবেন। যদি আমি পারি আমি এখান থেকে চেষ্টা করব আমাদের মেসেজটা দেওয়ার জন্য সারা বাংলাদেশে। ভেরি গুড রিপন, আপনি থাকাতে আমরা খুব আশাবাদী আপনি সুন্দর করে জিনিসগুলো মনিটর করবেন এবং পরিচালনা করবেন। রিপন, আপনাকে অশেষ ধন্যবাদ। একটু সাইফুর ভাই কথা বলবেন। রিপন, আপনি লাইনে আছেন? জি জি আছি। জি, সাইফুর ভাই একটু কথা বলবেন প্লিজ। রিপন, আমি সাইফুর বলছি। জি, থ্যাংক ইউ সাইফুর ভাই। হ্যাঁ, কেমন আপনার ভিজিলেন্স টিম ঠিকমতো কাজ করছে তো? ওখানে মেলার সার্বিক ব্যবস্থাপনা সব ঠিক আছে তো? আমাদের ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, এবং এখানকার যারা পার্টিসিপেট করেছে, এখানকার যারা ব্রোকার, তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। আচ্ছা, আমি সত্যি অবাক। আর আমাদের দর্শকদের কেমন ভূমিকা দেখছেন? তারা কি মানে দর্শকরা অনেক, মানে তাদের উৎসাহ সবচেয়ে বেশি। মানুষ সবচেয়ে বড় জিনিস এই গভর্নমেন্ট সাফল্যের একটা বড় জিনিস, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যখন এই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ক্যাপিটাল মার্কেট সম্পর্কে অত ধারণা ছিল না, বা তাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর উত্তর এখানকার লোকজন যারা আছে, আমাদের এখানকার আমার সহকর্মী, তারা দিচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা একটা বড় ধরনের সাফল্য পুঁজিবাজারের উন্নয়নের জন্য, ক্যাপিটাল মার্কেটের জন্য, এবং বাংলাদেশ অর্থনীতির জন্য। ওকে রিপন, ধন্যবাদ আপনাকে। রিপন, নিজের খেয়াল রাখবেন, এবং আপনি একটু থেকে যদি আরো আমাদের ওখানে যারা আছেন মেলাতে, আমাদের স্টলে যারা আছেন, ওনাদেরকে আরেকটু যদি বুঝিয়ে দিয়ে আসেন তাহলে খুব ভালো হয়। ধন্যবাদ আপনাকে অনেক রিপন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জি স্যার, আমরা যেখানে ছিলাম সে জায়গা থেকে আমরা যদি শুরু করি, আমরা বলছিলাম স্টার্ট আপ ক্যাপিটালটা সারা বিশ্বে এখন বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে, মানে তারা নিজেরা উদ্যোক্তা হয়ে তারা নানাবিধ বিষয়ে
বিশেষ করে প্রযুক্তি নিয়ে কাজ করছে, এবং যার ফলে আমাদের সামগ্রিক অর্থনীতিতে একটা পরিবর্তন আসছে, একটা খুব সুন্দর একটা পরিবর্তন আসছে। এর ফলে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্টের একটা ডাইরেক্ট কন্ট্রিবিউশন পাচ্ছে। আমরাও সেই জায়গাটায় আসতে চাই। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের যদি অবজেক্টিভসগুলো দেখেন, সেখানে বিশ্বের 150টারও দেশ মিলে একটা নীতিমালা প্রণয়ন করেছে, এবং সেই নীতিমালার মধ্যে একটা মেজর পয়েন্ট হলো, আমি খুব ওই পয়েন্টের উপরে জোর দিই, সেটা হলো LNB, লিভ নোবডি বিহাইন্ড। অর্থাৎ আমরা এগিয়ে যাব, জি, আমরা এগিয়ে যাব, কিন্তু কাউকে আমাদের এই এগিয়ে যাওয়ার মিছিলে কাউকে আমরা পিছে ফেলে রেখে যাব না। তো আমাদের এই অর্থনৈতিক উন্নয়নের এবং আমাদের এই যে মেলার উদ্দেশ্য কিন্তু সেইখানে অন্তর্নিহিত। আমরা যেটা চাচ্ছি যে আমরা যে কাজগুলো করছি, বা আমাদের যে প্রচেষ্টা, আমাদের এই উদ্যোগগুলো যাতে সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যায়, এবং তার ফলে বাংলাদেশের ইকোনমি যাতে উপকৃত হতে পারে, এবং আমাদের যে সামগ্রিক উদ্দেশ্য, অর্থাৎ আমরা 2021 সালের মধ্যে আমরা চাচ্ছি একটা মধ্যম আয়ের দেশের পরিণত হতে। সেখানে পৌঁছতে আমাদের এখন জিডিপি যেখানে আমাদের গড়ে 7% এসে গেছে, শতকরা 7 ভাগ থেকে সেখানে আমাদের 8 থেকে 9 ভাগে পৌঁছতে হবে। সেই জায়গাটায় আমাদের যথেষ্ট এফর্ট দেওয়ার প্রয়োজন আছে, এবং আমরা পুঁজিবাজারের মাধ্যমে সেইখানটায় আমাদের যারা উদ্যোক্তা আছেন, আমাদের যারা বিনিয়োগকারী আছেন, তাদের কাছে একটা সমাধান পৌঁছে দিতে চাই। সমাধান পৌঁছে দিতে চান। আমি আপনার কাছে আসতে চাচ্ছি দাদা, গতকালকে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী ফাইন্যান্সিয়াল যে লিটারেসিটা ওপেন করলেন, আমাদের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের একটা প্রজেক্ট। সেখানে উনি বলেছেন যে দারিদ্র্য বিমোচনের মূল চালিকা শক্তি অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক খাতে অন্যতম স্তম্ভ পুঁজিবাজারের বিকাশ, আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছি। এই যে পুঁজিবাজারের বিকাশের কথা বললেন প্রধানমন্ত্রী, এবং আমরা দেখেছি বিগত দিনে এই সরকারের যে সাপোর্ট এই পুঁজিবাজার পেয়েছে, আপনার কি মনে হয় যে এই বিকাশ আমাদের ফার্দার অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে, যেহেতু পুঁজিবাজার একটা স্তম্ভ অর্থনীতির? পুঁজিবাজারের বিকাশ সম্বন্ধে যেটা বলা হচ্ছে, আমাদের পুঁজিবাজারের বিকাশের সম্ভাবনা প্রচুর প্রচুর বলবো কেন, কারণ আমাদের এই যে মার্কেট ক্যাপিটালাইজেশন টোটাল জিডিপির মাত্র 20%। অন্য দেশে যদি আমরা দেখি, এটা কোনো দেশে আমরা ভারতে 68%, তারপরে হংকংয়ে এটা 400%। তো এই যে আমাদের যে পুঁজিবাজারে এখনও আমরা 20%-এর মধ্যে রয়ে গেছি, এইটাকে আমরা একটা অপরচুনিটি হিসাবে নিতে পারি আমাদের পুঁজিবাজার বিকাশের জন্য। আমরা পুঁজিবাজারে আমাদের ডিএসসির এমডি সাহেব এইটা একটু আগে পয়েন্ট আউট করছিলেন যে আমরা এখনও শুধু ইকুইটি নিয়েই আমরা পড়ে আছি, ইকুইটির বাইরে এখন আমরা অন্য প্রোডাক্টে যেতে পারিনি। তো পুঁজিবাজারের বিকাশের জন্য আমাদেরকে আরও অন্য প্রোডাক্টে যেতে হবে, যেমন আমাদেরকে ডেরিভেটিভসে যেতে হবে, আমাদেরকে বন্ড মার্কেট ক্রিয়েট করতে, সচল একটা বন্ড মার্কেট ক্রিয়েট করতে হবে, এবং বন্ড মার্কেটটা যাতে বন্ডটাকে যাতে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছ পর্যন্ত নিয়ে যেতে পারি। এইটা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পুঁজিবাজারের বিকাশের সাথে সাথে আমাদের অর্থনীতির বিকাশটাও একইভাবে অর্থনীতির বিকাশ হবে। এবং বন্ডটাকে যদি আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের ওই ক্ষুদ্র সঞ্চয়গুলোকে আমরা বন্ডের মাধ্যমে আমরা মূল স্ট্রিমে নিয়ে আসতে পারি। তো এই যে বিকাশের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, হ্যাঁ, অপার সম্ভাবনা আমাদের এই বিকাশ। এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অতীতেও দেখেছি পুঁজিবাজার সম্বন্ধে উনি সবসময় খুবই পজিটিভ, এবং পুঁজিবাজারকে উনি সবসময় সর্বাত্মক সহযোগিতা দিয়ে এসছেন। আমরা যদি 2010-11 সালের দিকে দেখি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যে প্রণোদনা দিয়েছেন, এবং এই প্রণোদনাগুলার এফেক্টে আজকে আমরা দেখছি পুঁজিবাজার একটা সাস্টেইনেবল গ্রোথের দিকে যাচ্ছে। এবং এই গ্রোথগুলা কিন্তু আমাদের সরকারের যে পদক্ষেপগুলা, আমাদের বিএসইসির যে পদক্ষেপগুলা, এই পদক্ষেপগুলোর জন্যই আজকে একটা সাস্টেইনেবল
পুঁজিবাজার আমরা দেখতে পাচ্ছি। আজকে পুঁজিবাজারটা ধীরে 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 এগিয়ে যাচ্ছে। এবং এই একটু আগেও আমাদের সাইফুর সাহেব বললেন যে আইপিও রুলস করা, এই চেঞ্জ আপডেট করা হয়েছে। তারপরে ভেঞ্চার ক্যাপিটালের জন্য বুক বিল্ডিং অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। এবং সর্বোপরি যে সবচেয়ে বড় যে কাজটা হয়েছে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন। এবং স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন এটা এমনই একটা জিনিস, এটা আমাদেরকে আমরা যখন বিভিন্ন জায়গাতে বাইরে যখন যেতাম তখন স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজড না, এইটাই একটা বড় ফ্যাক্টর হয়ে যেত। এবং এই কারণে বিভিন্ন জায়গা থেকে এখন আমাদের বিদেশি বিনিয়োগকারীরাও আসছে। এবং এই বিদেশি বিনিয়োগকারীরা আসার প্রত্যেকটা জিনিসেরই এই যে আমাদের যে সংস্কারগুলো হয়েছে এবং আমাদের সরকারের উদ্যোগে এবং বিএসইসির উদ্যোগে যে সংস্কারগুলো হয়েছে, এই সংস্কারগুলোর জন্যই আমরা পুঁজিবাজার ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এবং আমি খুবই আশাবাদী যে পুঁজিবাজারের বিকাশ আরও সামনের দিনগুলোতে আরও অনেক বেশি বিকাশ হবে এবং আরও নতুন নতুন প্রোডাক্ট আসবে। এবং আমাদের এই যে এই ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম যেটা নেওয়া হয়েছে, এই ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের জন্য পুঁজিবাজারের বিকাশ আরও ত্বরান্বিত হবে। কারণ পুঁজিবাজারের বিকাশের জন্য একটা সবচেয়ে একটা প্রধান শর্ত এই বিনিয়োগকারী ইনফর্মড বিনিয়োগকারী যদি না হয় তাহলে পুঁজিবাজারের বিকাশ বাধাগ্রস্ত হবেই। কারণ হুজুগের ভিত্তিতে পুঁজিবাজারে বিনিয়োগ করলে ওই পুঁজিবাজারটা সাস্টেইন করবে না। ফলে এই যে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগকারীদেরকে এই ফিনান্সিয়াল যে আপনার বিনিয়োগের ব্যাপারে ধারণা দেওয়া হবে, জ্ঞান বৃদ্ধি করা হবে এবং এর ফলে ইনফর্ম বিনিয়োগকারী একটা গ্রুপ তৈরি হবে এবং এর ফলে পুঁজিবাজারটাও ধীরে ধীরে সাস্টেইনড ডেভেলপমেন্টের দিকে যাবে। রাইট, ইনফর্মড বিনিয়োগকারী, একটা সুস্থ বিনিয়োগ, একটা সুস্থ পুঁজিবাজার, এই জিনিসগুলোর দিকেই গতকাল মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বলেছেন যে একটি স্থিতিশীল, স্বচ্ছ, জবাবদিহিমূলক পুঁজিবাজার গড়ে তুলতে আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, ফলে পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরে এসেছে। আপনারা সরাসরি, যেহেতু রেগুলেটরের সাথে সরকারের একটা থাকে, সরকার যে সকল সাপোর্ট পুঁজিবাজারে দিচ্ছে একটা জবাবদিহিমূলক একটা এবং আমরা কালকে যেটা ওপেন করলেন মাননীয় প্রধানমন্ত্রী বিএসইসির একটা প্রজেক্ট যেটা ফাইন্যান্সিয়াল লিটারেসি, এই ফাইন্যান্সিয়াল লিটারেসি আপনি কি মনে করছেন যে আমাদের বিনিয়োগকারীদের, যেটা দাদা বললেন যে একটা ইনফর্মড বিনিয়োগকারী, একটা সুস্থ বিনিয়োগ, একটা সুস্থ পুঁজিবাজারের জন্য প্রয়োজন, ফাইন্যান্সিয়াল লিটারেসি সেটা কীরকম ফেলবে? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা হলো যে আপনি জানেন যে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটা উদ্বোধন করেছেন। আমাদের এই বর্তমান কমিশন নিরলসভাবেই কাজ করে যাচ্ছে এবং আইন কানুনের যে সংস্কারগুলি আমাদের দরকার ছিল সেগুলি আমরা কন্টিনিউয়াস করে যাচ্ছি। এবং এই বর্তমান কমিশনের একটা উদ্যোগ ছিল যে সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী, এই স্লোগানে আমরা আমাদের এই ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামটাকে লঞ্চ করেছি। গতকাল মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এখানে আমাদের উদ্দেশ্যটা হলো যে বিনিয়োগকারীরা যেন সচেতন হন এবং তারা যেন এই জিনিসটা বুঝেন যে বিনিয়োগ করতে গেলে তার সাথে ঝুঁকি বিদ্যমান এবং এই ঝুঁকিটাকে ম্যানেজ করে উনি কিভাবে তার ইনভেস্টমেন্টের সুফলটা তুলে নেবেন সেই বিষয়গুলিকে আমরা ইনফর্ম করতে চাই। আমরা দেখুন এই প্রোগ্রামটাকে লঞ্চ করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন টার্গেট গ্রুপ সিলেক্ট করেছি। আমরা 2016-17 সালের জন্য আমরা যারা বিদ্যমান বিনিয়োগকারী আছে বা যে বিভিন্ন প্রতিষ্ঠানে পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা কর্মরত আছেন তাদেরকে আমরা টার্গেট করেছি। এছাড়া আমরা টার্গেট করেছি এখন যারা আপনার মানে সেনাবাহিনী, পুলিশ বা আইনজীবী এই ধরনের ব্যক্তিদেরকে আইডিয়াগুলি দেওয়ার জন্য। মধ্যমেয়াদে আমরা তেমনইভাবে চিন্তা করেছি 2017-18-তে যে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে অবহিত করার জন্য, সরকারি বেসরকারি চাকরিজীবীদেরকে অবহিত করার জন্য, মধ্যম আয়ের লোকদেরকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার জন্য এবং 2022-এ আমরা যেটা করেছি, টার্গেট করেছি যে গৃহিণী, অবসরপ্রাপ্ত চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত ব্যক্তিগণ এবং সাধারণ জনগণ, এইভাবে আমরা টার্গেট গ্রুপ সিলেক্ট করে কিন্তু আমরা
এগোচ্ছি। এবং আপনারা জানেন যে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ইতিমধ্যে একটা বিধিমালা অনুমোদন করেছে এবং গেজেট প্রকাশিত হয়েছে। এইটার মাধ্যমে আপনার একটা একাডেমি প্রতিষ্ঠা হচ্ছে এবং এই একাডেমির মাধ্যমে প্রতিষ্ঠা হয়ে গেছে গেজেট হওয়ার মাধ্যমে। এখন এই একাডেমি আসলে এই কার্যক্রমটাকে সফলভাবে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের একটা বিভাগও খোলা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিতে যাচ্ছি সচেতন করার জন্য মানুষকে। আমরা কিছু টিভি কমার্শিয়াল গতকালকে প্রদর্শিত হয়েছে উদ্বোধনী প্রোগ্রামে, আপনারা দেখেছেন। এই কমার্শিয়ালগুলির মাধ্যমে আমরা পাবলিককে সচেতন করতে চাই যে অ্যাওয়ারনেস বিল্ড আপটা সব থেকে জরুরি, যে আপনি অন্ধকারে ঝাঁপ দিবেন না, আপনি জেনে বুঝে এই বাজারে আসুন, আপনি মৌলভিত্তির বিষয়গুলি জানুন, আপনি কোম্পানির ফান্ডামেন্টালসগুলি জানুন, আপনি যে কোম্পানির যে অ্যাকাউন্টস আছে সেই অ্যাকাউন্টসগুলি আপনার কিছুটা হলেও তো আপনি জানতে হবে, না হলে আপনি কিভাবে বিনিয়োগ করবেন না জেনে। অবশ্যই অন্যের কাছ থেকে শুনলেন, শুনে আপনি একটা বিনিয়োগ করে ফেললেন, যেটা আমরা গুজবের কথা সবসময় ডিসকারেজ করি, খুবই আমরা ডিসকারেজ করি। আপনি জানেন রিউমার বেসড ইনভেস্টমেন্টটা একেবারেই ঝুঁকিপূর্ণ, একেবারেই ঝুঁকিপূর্ণ। তো যেই জন্য আমরা এই বিনিয়োগ শিক্ষায় আমরা শিক্ষিত করতে চাই আমাদের জনগণকে, এবং তার বিনিয়োগটা যেন সাস্টেনেবল হয়। এবং আমাদের এই যে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলছি, আমাদের এই সব ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে যদি আমরা বড় ফোরামে নিয়ে আসতে পারি, আমাদের তাহলে দেশের উন্নয়নের জন্য, গতকালকে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন যে আমরা পদ্মা সেতুর মতো এত বড় প্রজেক্টেও আমরা পুঁজিবাজার থেকে অর্থ দিতে সক্ষম, তাহলে এই কনফিডেন্সটা আমাদের মধ্যে এসছে। আমরা চাচ্ছি যে এই কনফিডেন্সটাকে কাজে লাগিয়ে আমাদের, যে আপনি জানেন যে 2016 সালের শেষের দিকে এসে আমাদের পুঁজিবাজার আবার 1000 কোটি টাকা ক্রস করে গেছে। অ্যাভারেজ এখন ট্রেড এরকম হচ্ছে, নতুন নতুন বিনিয়োগকারী আসছেন। তবে আমরা চাই যেন এইসব বিনিয়োগকারী বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে সচেতন বিনিয়োগ এবং সমৃদ্ধ আগামী, এই আশায় যেন বিনিয়োগে আসে। খুব সুন্দর কথা বললেন। আমি একটু যেতে চাই মাজেদ ভাই আপনার কাছে। আমাদের পুঁজিবাজার এখন ফ্রন্টিয়ার মার্কেট, আমরা ইমার্জিং মার্কেটে যেতে চাচ্ছি। আমি জানি যে আপনি অনেক কাজ করছেন এ লক্ষ্যে, এবং আপনি পুঁজিবাজারের জন্য এবং ভালো ভালো কোম্পানি যাতে পুঁজিবাজারে লিস্টেড হয় সে লক্ষ্যেও আপনি কাজ করছেন, এবং আমরা ডিবিএর পক্ষ থেকেও আমরা সেই কাজগুলো হাতে নিয়েছি। আপনাদের সাথে একসাথে আমরা কাজ করব। ফ্রন্টিয়ার মার্কেট থেকে আমরা যেতে চাই ইমার্জিং মার্কেটে। এই ব্যাপারে আপনার কোনো আছে কিনা প্ল্যানস? অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এখানটাই আমি সবচেয়ে বেশি আমার প্রচেষ্টার দিক থেকে আমি বলবো যে আমার প্রায়োরিটি। আমরা একটা সার্ভের মাধ্যমে দেখেছি, আমি স্টক মার্কেটে, স্টক এক্সচেঞ্জে আসার পরে আমি বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে যখন কথা বললাম, তখন তাদের কাছ থেকে জানতে চাইলাম যে বিনিয়োগে তাদের বাধাটা কোথায়। তখন তারা বললেন যে আমাদের মার্কেটটাকে আমাদেরকে রেটেড অ্যাজ আপনার এমার্জিং মার্কেট। সেখান থেকে আমাকে উত্তরণের জন্য যে কতগুলো পথ গ্রহণ করা দরকার, সেখানে প্রথমত আমাদের পুঁজি বাজারে এমন কতগুলো নিয়ামক আনা দরকার, যেমন ধরেন আমাদের এখন যে সিকিউরিটিসগুলো আছে, 250 মতন সিকিউরিটিস আছে, ভালো মন্দ মিলিয়ে যে সমস্ত কোম্পানিজগুলো আছে সব, সেখানে আরও বেশ কিছু ভালো কোম্পানি আমরা আনতে পারি। সেগুলো হলো আমাদের বহুজাতিক কোম্পানিগুলো, আমাদের লোকাল কর্পোরেটগুলো। আমাদের লোকাল, এখানে কিছুটা আইনগত বিষয়ও আছে। আমি যখন একটা বিদেশি কোম্পানিকে যখন আমরা আমাদের দেশে ব্যবসা করার জন্য আমরা অনুমতি দেই, তখন দুটো উপায় দেওয়া যায়। এক হলো তারা সম্পূর্ণভাবে শতভাগ বিদেশি মালিকানা নিয়ে কাজ করতে পারে, সেটা হলো আপনার ব্রাঞ্চ লাইসেন্স হিসেবে কাজ করে, এবং সেখানে তারা কিন্তু স্থানীয় বাজার থেকে কোনো পুঁজি উত্তোলন করতে পারে না। এই জায়গাটায় আমাদের আইনের পরিবর্তন করতে হবে। আরেকটা হলো, একটা সময় ছিল যখন আমরা বিদেশি পুঁজি, বিদেশি বিনিয়োগের উপর নির্ভরশীল ছিলাম। এখন কিন্তু চিত্র ভিন্ন। এখন আল্লাহর রহমতে আমাদের জনগণ অশেষ শক্তি, ধৈর্য, পরিশ্রম দিয়ে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে আমাদের যথেষ্ট তারল্য রয়েছে মার্কেটে, এবং সেখানে এই লিকুইডিটি বিনিয়োগ করার জন্য, যে কোনো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য আমাদের মার্কেটই যথেষ্ট প্রস্তুত। যে
এইটাকে ইউটিলাইজ করতে হবে। আমরা যেমন পদ্মা ব্রিজ এখন আমাদের নিজস্ব অর্থায়নে হচ্ছে, আমরা যদি আরও বলি যে আমাদের যত ইনফ্রাস্ট্রাকচার দরকার সেইগুলো তৈরি করার জন্য, আপনি ধরেন আমাদের এখন 15,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, আসলে আমাদের প্রয়োজন হবে আগামী 5 বছরের মধ্যে 30,000 মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন হবে। এবং সেটার জন্য কিন্তু আমরা প্রস্তুত, আমরা কিন্তু আমাদের পুঁজিবাজার থেকে সেই অর্থটা উত্তোলন করে আমরা নিয়ে আসতে পারি। দরকার হলো এইগুলোকে সুন্দর করে ম্যানেজ করে স্ট্রাকচার করে একটা আইনগত পদ্ধতির মাধ্যমে এনে মার্কেটের ডিসিপ্লিনটা মেনটেন করে বিদেশিদের কাছে উপস্থাপন করা। এই দেখো আমরা এখানে এসে পৌঁছেছি, তখন অবভিয়াসলি ওনারা সবাই, তখন আমরা ওই উত্তরণে পৌঁছাবো। রাইট, ওই উত্তরণে পৌঁছাবো। আমরা শেষ 40 সেকেন্ডে আছি। আমি শেষ প্রশ্ন দিয়ে একটু তারপরে আপনার কাছে আসব। খুব সংক্ষেপে যদি বলেন যে আমাদের যেমনটা ইমার্জিং মার্কেটে যাওয়ার প্রশ্ন করলাম, সিমিলারলি আপনারা কিন্তু আইএস স্কোর এ ইসে চলে গেছেন, ক্যাটাগরিতে চলে গেছেন। এই ব্যাপারে একটু যদি আপনি আমাদের দর্শকদেরকে কিছু বলতেন খুব সংক্ষেপে। আপনারা জানেন যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনসের এ ক্যাটাগরির মেম্বার। এই এ ক্যাটাগরির মেম্বার হতে গিয়ে আমাদেরকে আমাদের আইন কানুন এবং বিভিন্ন বিধিবিধান যেগুলি আছে সেগুলোকে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে আমাদেরকে পরিবর্তন আনতে হয়েছে। এবং আপনি জানেন যখনই বিদেশি বিনিয়োগ দেশে আসে তখন তারা বেশ কতগুলি জিনিস দেখে। তারা দেখে যে রেগুলেটর কে এবং তারা আইএস স্কোর কোন ক্যাটাগরির সদস্য, বা এই দেশের সভরেন রেটিং কি, এই যে বিভিন্ন বিষয়গুলি ইন্ডিকেটরগুলি আছে সেই বিষয়গুলি কিন্তু বিদেশিরা দেখেন। এবং আমাদের যে অবভিয়াসলি জিডিপি গ্রোথ রেট, এই বিষয়গুলি আসবে। তো আমরা কিন্তু একটা লেভেলে এখন চলে গেছি, আমরা এই ক্যাটাগরিতে গিয়েছি, মানে আমরা এখন যেসব আইন কানুন প্রণয়ন করছি এগুলি কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড লেভেলের আমরা করছি। রাইট, দর্শক মণ্ডলী আজকে দেখলেন অনেক ইনফরমেটিভ আজকে আলোচনা ছিল, আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, অনেক কিছু জানতে পেরেছেন। আমরা ধন্যবাদ জানাতে চাই আপনাদের তরফ থেকেও আমাদের আজকের গেস্ট জনাব সাইফুর ভাই, মাজেদ ভাই, দাদা আপনাকে। আপনারা অনেক ব্যস্ত সময়ে আমি জানি আপনি এখান থেকে বের হয়ে আবার গাজীপুর দৌড়াবেন আপনারা সবাই। সো কাজেই দর্শক মণ্ডলী আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে একই অনুষ্ঠানে, ততক্ষণ দেখতে থাকুন এনটিভি। আসসালামু আলাইকুম।